একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা আছো, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে আমাদের প্রথম ক্লাস। আজকের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করছো। তো আমাদের ডিজিটাল বা অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আবারও স্বাগত। আমাদের ধারাবাহিকতায় আজকে আমরা একটি কবিতা পড়ব। এর আগের যে ক্লাসগুলো ছিল সেখানে পরিচিতিমূলক ক্লাস এবং ব্যাকরণ থেকে একটি ক্লাস আমরা শুরু করেছিলাম। সেখানে তোমাদেরকে সমাজ সম্পর্কে প্রাথমিক যে আলোচনাটা সেটা আমাদের সেখানে হয়ে গিয়েছিল। আজকে আমরা একটি কবিতা পড়ব। তোমরা জানো তোমাদের জন্য নির্ধারিত রয়েছে গদ্য, পদ্য এবং একটি উপন্যাস ও একটি নাটক। তো তার এই ধারাবাহিকতা আজকে আমরা আমার জন্য নির্ধারিত যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে তাহলে তোমাদের কাছে আমি একটু জানতে চাই, আমরা যে কবিতা পড়তে যাচ্ছি সেই কবিতা বলতে আমরা কি বুঝি? কেউ কি আমাকে একটু হেল্প করতে পারবে? কবিতা বলতে আমরা কি বুঝি? স্যার বলবো? হ্যাঁ, শিওর। স্যার, ছন্দবদ্ধ ভাষায় যা লিখিত হয় তাকে সাধারণ ভাষায় কবিতা বলা যায়। ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় তাকেই কবিতা বলে। আচ্ছা, আমি একটি কবিতার লাইন বলছি, দেখো তো এখানে কোনো ছন্দ আছে কিনা। ছোটবেলায় মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, বড় হলে তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এখানে কোনো ছন্দ আছে? স্যার, ছন্দ নেই কিন্তু ভাব আছে, ভাবার্থ আছে। আচ্ছা, চমৎকার। তানজিব, উত্তর কে দিয়েছো, আসিফ না তানজিব? স্যার, আমি আসিফ। আসিফ। আসিফ, আসিফ উত্তর দিয়েছো, চমৎকার উত্তর দিয়েছো। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। এখানে ছন্দ আছে, ভাব আছে, সবই আছে, তাই না? জি স্যার। কিন্তু আমি আগে যে জি স্যার। কবিতাটি বললাম সেইখানে শুধু ছন্দটি নেই। যেটা আমরা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত বলতে যে ছন্দ বুঝি সেটা হয়তো নেই, কিন্তু ওইখানে ভাব আছে। তবে সেখানেও একটা ছন্দ আছে। ছন্দ যে একেবারেই নেই তা কিন্তু নয়, সেখানেও ছন্দ আছে। সেই ছন্দটার নাম হচ্ছে গদ্য ছন্দ। তো আধুনিক যে কবিরা আছেন, এখন যে কবিতাগুলো লেখা হয় তারা কিন্তু এই গদ্য ছন্দেই কবিতা লিখেন এবং এই গদ্য ছন্দের কবিতা পড়েই এখন আমরা অনেকটা অভ্যস্ত। যেমন আমাদের একটি কবিতা আছে, পরবর্তীতে তোমরা পড়বে, অন্য কোনো স্যার পড়াবেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এটাও কিন্তু গদ্য ছন্দে রচিত কবিতা। তো ও যে উত্তরটি দিয়েছে কবিতা, আমরা সংজ্ঞাটিকে গ্রহণ করছি। এছাড়া আমি আরো একটু তোমাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। আর কেউ কি কিছু বলবে কবিতা সম্পর্কে? কাকে কবিতা বলে বা কবিতা কি, এ সম্পর্কে অন্য আর কেউ কিছু বলবে? আচ্ছা, তাহলে আমি তোমাদের জন্য ব্যাপারটা সহজ করে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ঠিক তার মনের কথাগুলো প্রকাশ করেছিলেন, অন্তর হতে আহুরি বচন, আনন্দলোক করি বিরোচন, গীতরস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি জলে। অন্তর হতে আহুরি বচন, কথা অন্তর হতে গ্রহণ করে নিয়ে গীত রস ধারা সিঞ্চন করে আনন্দলোক রচনা করে এই সংসারের ধুলি জলে যেটা প্রকাশ করা হয়, যে এটা রচিত হয়, সেটাই তোমার সাহিত্য, সেটাই তোমার কবিতা। এটা যদি আমরা এস.টি. কোলরিজের মতো করে বলি, বেস্ট ওয়ার্ডস ইন দি বেস্ট অর্ডার, অপরিহার্য শব্দে অবশ্যম্ভাবী বাণী বিন্যাসই হচ্ছে কবিতা। এটা বলেছেন কোলরিজ। এছাড়া
ওয়ার্ডসওয়ার্থের অনুসারে যদি আমরা বলি, তিনি বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of তোমার ফিলিংস, হিউম্যান ফিলিংস। পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটা বলেছেন ওয়ার্ডসওয়ার্থ। তো যেভাবেই আমরা বলি না কেন, যখন কবির আত্মগত ভাব কল্পনা, তার অনুভূতি ছন্দবদ্ধ হয়ে বা ভাব ভাষায় মাধ্যমে, শব্দের মাধ্যমে চিত্রকল্প ও ছন্দবদ্ধ হয়ে প্রকাশিত হবে, তখনই সৃষ্টি হয় কবিতার। কবির আবেগ অনুভূতি যখন তিনি শব্দের মাধ্যমে প্রকাশ করেন, তখনই সৃষ্টি হয় কবিতা। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পড়তে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি। তোমরা হয়তো এর পূর্বেও কবিতাটি অলরেডি পড়ে ফেলেছ। চলো আজকে আমরা এখান থেকে কিছু নতুন তথ্য পাই কিনা, পেতে পারি কিনা, সক্ষম হই কিনা, সেটা একটু দেখব। তার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য তোমরা জানো, তারপর আমরা একটু ঝালিয়ে নিই। এটা হচ্ছে, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে 1861 সালে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। সালটি হচ্ছে 1861। আর যদি আমরা বাংলা সাল বলি তাহলে সেটা 1268 সাল, নাকি? হ্যাঁ, এরকমই হবে। আর আমরা তার তারিখটা হচ্ছে 7ই মে। তিনি এমনই একজন প্রতিভাধর সাহিত্যিক ছিলেন। আমরা এখানে সাহিত্যিক বলছি কারণ সাহিত্যের যতগুলো মাধ্যম বলা হয়ে থাকে, মোটামুটি সবগুলো শাখাতে তার অবাধ বিচরণ ছিল, সগর্ব দৃপ্ত পদচারণা ছিল। তার সম্পর্কে একজন কবি বলেছেন, তোমার পায়ের পাতা সকল জায়গায় পাতা। খেয়াল করে দেখো কি চমৎকার একটি কথা, তোমার পায়ের পাতা সকল জায়গায় পাতা। তার মানে এমন কোনো জায়গা নেই, সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের স্পর্শ বা পায়ের স্পর্শ পড়েনি। কবিতা, গল্প, উপন্যাস, চিত্রকলা, গান, গান রচনা, সঙ্গীত, অভিনয়, এমনকি আমি পত্রিকাতে একটা জিনিস দেখেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞাপনে মডেল হিসেবেও তার ছবি ব্যবহার করা হয়েছে। নাটকে তো অভিনয় করেছেনই, আবৃত্তিও করেছেন। তাহলে সাহিত্যের যতগুলো মাধ্যম হয়, কাব্যনাট্য, সব জায়গাতেই তার কিন্তু পদচারণা রয়েছে। আমরা শুধু দেখি মহাকাব্যটাই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন নাই। তবে গদ্য মহাকাব্যের কথা যদি বলা হয়, যদি লেখা হতো, তাহলে অনেকেই বলেন, সমালোচকেরা বলেন, তার গোরা উপন্যাসটি হচ্ছে তার গদ্য মহাকাব্য। এই মহান মানুষটি, এই প্রতিভাবান কবি, তার মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য, এই গীতাঞ্জলি কাব্যের কিছু কবিতা এবং আরো অন্যান্য কিছু কবিতা নিয়ে তিনি গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি প্রকাশ করেন এবং এটি তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেন। এই কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এবং তার কৃতিত্বটা হচ্ছে এখানে, এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, যদিও তিনি কোনোদিন প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে যেটা বোঝায়
সেরকম কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি। ব্যারিস্টারি অর্জনের জন্য লন্ডনে গিয়েছিলেন, কিন্তু সেখানে ডিগ্রি অসমাপ্ত রেখেই তিনি ভারতবর্ষে ফিরে আসেন। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাবিদ ছিলেন, শিক্ষা নিয়ে চিন্তা করেছেন এবং বাংলা বানান সংস্কার, বাংলার বানান সমস্যা, এই ভাষা চিন্তা এগুলো নিয়ে প্রবন্ধও রচনা করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং শান্তিনিকেতন তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। তার গল্প, নাটক, উপন্যাস, কবিতা এগুলো সমস্ত কিছুর ক্ষেত্রেই সবকিছুর ক্ষেত্রেই তার অবদান রয়েছে। তার উপন্যাসগুলোর নাম যদি বলি তাহলে যোগাযোগ, চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি, চতুরঙ্গ, শেষের কবিতা উল্লেখযোগ্য, গোরা উল্লেখযোগ্য। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বলাকা, খনিকা, সোনার তরী, মানসী, শেষ লেখা, পুনশ্চ ইত্যাদি। তার নাট্যগ্রন্থের মধ্যে রয়েছে বা কাব্যনাট্যের মধ্যে রয়েছে বিসর্জন এবং চিত্রাঙ্গদা। প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, বিচিত্র প্রবন্ধ তার অন্যতম একটি গ্রন্থ। তার ভ্রমণ সাহিত্য রয়েছে, ইউরোপ প্রবাসীর কি বলে এটা, এরকম একটা নাম আর কি, ভ্রমণ গ্রন্থ। এছাড়া তার যে ইগুলো রয়েছে তোমার ছোট গল্প, সেটা হচ্ছে গল্পগুচ্ছ ইত্যাদি। 1961 সালে এই মহান, এই প্রতিভাবান কবির মৃত্যু হয়। এই ছিল অল্প পরিসরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু এক তথ্য, যা তোমাদের স্মৃতি শক্তিকে হয়তো একটু উস্কে দিবে। এখন চলো আমরা সোনার তরী কবিতাটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। সবচেয়ে ভালো হয় আমরা যদি এই কবিতাটির আবৃত্তিটা একটু শুনে নিই। আমরা শেয়ার স্ক্রিন করছি এবং আমরা আমাদের বর্তমান যে সংসদ সদস্য আছেন আসাদুজ্জামান নূর, তার কণ্ঠে, সরি আমরা একটু স্কিপ করে যাই, এগুলো আমরা বলেছি এজন্য এগুলো আর দেখাচ্ছি না। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। জি স্যার। আমরা আমাদের বর্তমান সংসদ সদস্য, তিনি একজন বাচিক শিল্পী আসাদুজ্জামান নূর, তার কণ্ঠে আমরা এই কবিতাটির একটু আবৃত্তি শুনে আসি। স্যার সাউন্ডটা কম।
আমি সাউন্ড বাড়াতে গেলে এইটা মিস হয়ে যেত, বুঝছো? আবার একটু ঝামেলার সৃষ্টি হতো, এজন্য আমি সাউন্ড বাড়াইনি। তবে যাদের সেটের সাউন্ড বাড়ানো ছিল তারা মনে হয় শুনতে পেয়েছো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এটার ইসে যাব, বিস্তারিত আলোচনাতে যাব। কবিতাটি তোমরা শুনলে আবৃত্তি কেমন লাগলো? যারা আবৃত্তি ভালোবাসো তাদের কাছে বিষয়টি অবশ্যই ভালো লাগার কথা, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি খুবই পছন্দ করি আবৃত্তি শুনতে, এজন্য হৃদয় স্পর্শ করে যায় আর কি এগুলো। তাহলে চলো আমরা কবিতার লাইনগুলো এখানে দেখে নিই, স্ক্রিনে দেখে নিই, এবং সেই অনুসারে আমরা লাইনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। তার আগে একটি কথা বলে নেই, এই কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা। রূপক কবিতার বিভিন্ন অর্থ হতে পারে, ব্যঞ্জনা হতে পারে। আরেকটা জিনিস, কবিতার এক একটি লাইনের এক একটি ব্যঞ্জনা হয়, এক এক ধরনের ব্যঞ্জনা হয়। কবি হয়তো একটা অর্থ মনে করে সেই কবিতাটি লিখেন, কিন্তু যারা পাঠক থাকেন তারা কিন্তু কবিতার সেই অর্থকে তাদের নিজেদের মতো করে গ্রহণ করেন। তো পাঠক যদি 10 জন হয়, সেই কবিতার ব্যঞ্জনা, কবিতার অর্থ 10 রকম ভাবে ধরা দিতে পারে। এটাই হলো কবিতার আসল তাৎপর্য। যদি কোনো লাইন থেকে একটা মাত্র অর্থ পাওয়া যায় এবং সেটা থেকে যদি কোনো ব্যঞ্জনা না পাওয়া যায়, তাহলে বলা যাবে যে সেই কবিতাটা কোনো উৎকৃষ্ট কবিতা বা শ্রেষ্ঠ কবিতা হয়নি। একটা কবিতার লাইন থেকে যখন বিভিন্ন মুখী ব্যঞ্জনা পাওয়া যাবে, বিভিন্ন অর্থ পাওয়া যাবে, তার মানে হলো কবি সার্থক হয়েছেন। কারণ কবিতাটা যদি আমাদেরকে নাই ভাবাতে পারলো, আমরা যদি সেটা নিয়ে চিন্তাই না করলাম, তাহলে সেটা আবার কিসের কবিতা? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। অথবা হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে পথে, কি বোঝাতে চাইলেন জীবনানন্দ দাশ এই লাইনটি দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রোমান্টিক কবি। তো সেই রোমান্টিক কবি হওয়ার কারণে, রোমান্টিক বলতে তুমি আবার কিন্তু এখানে প্রেম ভালোবাসা করেছেন, প্রেম ভালোবাসায় মজেছেন, এরকম কোনো কিছু মনে করো না কিন্তু। রোমান্টিসিজম সাহিত্যের একটা মতবাদ, একটা তত্ত্ব। এই রোমান্টিসিজমের অনুসারী যারা ছিলেন তাদেরকে আমরা বলছি রোমান্টিক কবি, কারণ তিনি হচ্ছেন কল্পনা বিলাসী। কল্পনা দিয়ে, অনুভূতি দিয়ে তিনি তার একটা স্বপ্ন সৌধ নির্মাণ করেন, যার ভেতরে থাকে অসাধারণত্ব, প্রকাশে থাকে বৈচিত্র্য। তার কি হচ্ছে কল্পনা, তার সঞ্চয় হচ্ছে, তার আধার হচ্ছে কল্পনা। এই কল্পনা দিয়ে তিনি নানান কিছু দেখার জগৎকে, প্রকৃতিকে নবরূপ দান করছেন। তো সেই ধরনের কবি সাহিত্যিকদেরকে আমরা বলে থাকি রোমান্টিক কবি। রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিক কবি,
এই কবিতাটার মধ্য দিয়েও তিনি একটা বিশেষ তত্ত্ব বা একটা দর্শন প্রকাশ করতে চান, যেটা আমরা পরবর্তীতে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের সময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো কবিতার লাইনগুলো ধরে ধরে আমরা কবিতাটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এই কবিতাটির মধ্যে বাইরে একটা আমরা দৃশ্যকল্প দেখতে পাবো। এখন সেই বাইরের দৃশ্যকল্পটা দেখে আসি, এরপরে আমরা এর ভেতরের ঘটনাটাকে বা রূপক কি বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে ব্যাখ্যা করব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। মেঘ গর্জন করে, ঘন বর্ষা, কবি অথবা একজন কৃষক যিনি ধান কাটছেন তার পরিচিতিটা এখনো আমরা পাইনি, এরপরের লাইনগুলোতে পাবো। তিনি কুলে একা বসে আছেন, কোনো ভরসা পাচ্ছেন না, কোনো সহায় পাচ্ছেন না, কোনো আশার দেখতে পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি এটা হচ্ছে একটা নির্ধারক বিশেষণ। যখন একের অধিক কোনো কিছুকে বোঝানো হয় একটি শব্দ দিয়ে, এগুলোকে দ্বিরুক্ত শব্দ বলে। রাশি রাশি এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, নির্ধারক বিশেষণ। ভাড়া ভাড়া স্তরে স্তরে সজ্জিত ধান সাজিয়ে রেখেছেন, স্তূপ করে রেখেছেন। রাশি রাশি সমষ্টিগতভাবে অনেক ধান স্তূপ করে সাজিয়ে রেখেছেন। ধান কাটা হলো সারা, ধান ক্ষেতের সমস্ত ধান কাটা শেষ হয়ে গেল। ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। ভরা নদী, নদী হচ্ছে টইটুম্বুর অবস্থা। বর্ষাকালে আমাদের নদীগুলোর অবস্থা কেমন থাকে? একদম ভরপুর টইটুম্বুর অবস্থায় থাকে। মনে হয় নদীর দুকুল উপচে জল ভূমিতে এসে চলে আসবে, ক্ষেত খামারে চলে আসবে, এরকম একটা অবস্থা হয় বর্ষাকালে। ভরা নদী ক্ষুরো ধারা, এবং সেই ভরা নদীতে ক্ষুরের মতো ধারালো স্রোত প্রবাহিত হয়, যেটা ধারালো বর্ষার মতো, এবং সেই স্রোত এর মধ্যে যদি কেউ পড়ে তাকে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। এরকম একটা অবস্থার মধ্যে দ্বীপ সদৃশ, দ্বীপের মতো একটি ক্ষেতে কৃষক ধান কেটে অপেক্ষা করছে, বসে আছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ধান কাটতে কাটতে বর্ষা চলে আসলো, বর্ষা চলে আসলো। নদীর পানি বৃদ্ধি পেয়ে এই যে দ্বীপ সদৃশ, দ্বীপের মতো আমার যে ক্ষেতটি আছে, এই ক্ষেতের মধ্যেও বুঝি পানি উঠে যায়। এই হচ্ছে এই অংশটুকুর দৃশ্যকল্প। আমরা পরিবেশ পরিস্থিতিকে বুঝিয়েছি, এর পরবর্তীতে এর বর্ণনাটুকু আমরা পাবো। ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যায় আমি পরে আসব। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আমার ছোটটা অত্যন্ত ছোট, আমার ক্ষেতটা অত্যন্ত ছোট, এবং এই ক্ষেতে আমি ছাড়া আর কেউ নেই। কৃষক নিঃসঙ্গ, এখানে ব্যক্তি নিঃসঙ্গ, এখানে স্রষ্টা মানে যে ধান ফলাচ্ছে, ফসল ফলাচ্ছে, সেই কৃষক সে একা, এবং তার চারপাশে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আমার চারপাশে, আমার ক্ষেতের চারপাশে বাঁকা জল মানে প্রতিকূল জল, স্রোতস্বিনী জল, তীব্র স্রোত, খরস্রোতা নদী, সেটা প্রবাহিত হচ্ছে। এই বাঁকা জলকে আমরা অন্য আর একটা অর্থে নিতে পারি, সে হচ্ছে মহাকালের প্রতীক। এই কবিতাতে আমরা যদি রূপক অর্থ ধরি, অন্য অর্থ ধরি, সেই অর্থের দিক দিয়ে
এই বাঁকা জল অর্থ হচ্ছে অনন্তকাল স্রোতের প্রতীক। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। নদীর ওই পারে তাকিয়ে দেখছি, অপর পারে তাকিয়ে দেখছি, তরু ছায়া মসি মাখা, আকাশ কালো অন্ধকার হয়ে এসে মেঘ গাছগুলিকে এমন ভাবে ঢেকে ফেলেছে, গ্রামটাকে এমন ভাবে ঢেকে ফেলেছে যেন তাকে কালো অন্ধকার এর মতো দেখাচ্ছে, গাছের ছায়া কালো রঙের মতো দেখাচ্ছে, গ্রামটাকে অন্ধকার দেখাচ্ছে, দেখা যাচ্ছে না মেঘের কারণে। এরকম অবস্থায় তোমরা কখনো পড়েছো কিনা জানি না, যদি পড়ো দেখবা যে মেঘ ঘনিয়ে এসেছে, চারদিক অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে পৃথিবীতে তোমার কিয়ামত নেমে আসবে, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে কিন্তু আমরা গত বছর এরকম 2-1 দিন এরকম অবস্থার সম্মুখীন হয়েছিলাম। হ্যাঁ, তো সেরকম একটা অবস্থা, অন্ধকার, ঘন কালো অন্ধকারময় হয়ে গিয়েছে পৃথিবী। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। সকালবেলা গ্রামখানি এমন ভাবে মেঘ দ্বারা আবৃত হয়েছে যে অন্ধকার ছাড়া মনে হয় আর কিছু দেখা যায় না। টোটালি অবস্থাটা হচ্ছে কৃষকের প্রতিকূলে। তিনি কোনো আশা দেখতে পাচ্ছেন না, সহায় দেখতে পাচ্ছেন না। ধান কেটে এখানে বসে আছেন, তার ধানগুলোকে অন্য কোনো নৌকাতে বা কোনো মাঝি আসলে তাদের কাছে যে তুলে দিবেন, এই ধরনের কোনো অবস্থা তিনি দেখতে পাচ্ছেন না। তার মানে হলো তিনি কোনো সুখবর পাচ্ছেন না। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই লাইনটা আগের লাইনের সাথে শেষ হয়েছে। মানে প্রকৃতির অবস্থা যখন এমন, তখন এমন অবস্থাতে এই ছোট ক্ষেতের মধ্যে আমি একলা নিঃসঙ্গ কৃষক বসে অপেক্ষা করছি কোনো একটা সুখবর পাওয়ার আশায়। হয়তো এমন কোনো নৌকা নিয়ে এমন কোনো মাঝি আসবেন যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এমন সময় ওই যে কে যেন গান গেয়ে নৌকা বেয়ে আসছে, এবং নৌকার মাঝিকে দেখে মনে হচ্ছে আমি যেন ওনাকে চিনি। কে আসছে? মহাকাল। মহাকাল আসছে, ধেয়ে আসছে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। সে ভরা পালে চলে যাচ্ছে। আমরা জানি এখনকার দিনে নৌকাগুলোতে তোমার ইঞ্জিন বসানো হয়েছে, এখন আর বৈঠা দিয়ে নৌকা বাইতে হয় না, দাঁড় টানতে হয় না। আগেকার দিনে নৌকা বাতাসের অনুকূলে যখন চলতো, তখন কষ্ট লাঘবের জন্য তোমার পাল টানিয়ে দেওয়া হইতো, পালের মধ্যে এসে বাতাস লাগতো এবং সেই বাতাসই নৌকাকে তোমার ভাটির দিকে টেনে নিয়ে যেত। তাই বলছে ভরা পালে চলে যায়, পাল টেনে নৌকা চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়। নৌকার মাঝি ডানে বামে কোনো দিকে তাকাচ্ছে না, এই দিকে আমি যে অপেক্ষায় আছি, আমাকে যে একটু সাহায্য করা দরকার। হয়তো নৌকার মাঝি এরকম কথা মনেও আনছে না। তার মানে হচ্ছে সে নিরাসক্ত, সে নিরপেক্ষ, সে কারো ধার ধারে না। মহাকাল নিরবধি বয়ে চলে। যেমনটি আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারো জন্য অপেক্ষা করে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। আমরা তো জানি এই নৌকা চলাচল থেকে, নৌকার কারণে, দুলুনির কারণে যে ঢেউগুলো সৃষ্টি হয়, সেই ঢেউ শেষ হয় দুই ধারে এসে। এই তথ্যটা তো তোমরা জানো, বাতাসের কারণে মাঝ নদীতে যে ঢেউয়ের সৃষ্টি হয়, সেই ঢেউগুলো শেষ হয় এসে দুই ধারে, দুই পারে। ঢেউগুলো নিরুপায়, মানে তাদের মিলিয়ে যাওয়ার যেতে হবেই, কোনো উপায় নাই। তারা হাজার চেষ্টা করলেও টিকে থাকতে পারবে না। সৃষ্টির এটাই নিয়ম, দুই পারে গিয়ে তাদেরকে শেষ হয়ে যেতে হবে, বিলীন হয়ে যেতে হবে।
দেখে যেন মনে হয় চিনি উহারে। ওই নৌকার মাঝিকে দেখে মনে হচ্ছে আমি যেন ওনাকে চিনি। আচ্ছা, তার মানে হলো মানুষ সব সময় মহাকালকে, এই পৃথিবীকে আপন করে নিতে চায়, জড়িয়ে আঁকড়ে ধরে থাকতে চায়, কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ পৃথিবী এই জগৎ বড়ই নির্মম, নিরাসক্ত। একদিন তোমাকে মিলিয়ে যেতেই হবে, শেষ হয়ে যেতেই হবে। আচ্ছা, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যায় আমরা পরে যাব। এখন সেই মাঝির উদ্দেশ্যে কবির আবার অনুনয় বিনয়। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এখন নৌকার মাঝির উদ্দেশ্যে অনুনয় বিনয় করে বলছে, হে মাঝি, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, কোন অনির্দিষ্ট জায়গায় যাচ্ছ, কোন অজানা জায়গায় যাচ্ছ, অচেনা জায়গায় যাচ্ছ। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক, এখানে বারেক বলতে কিন্তু কারো নাম না, এখানে বারেক বলতে হচ্ছে খানিকক্ষণ, একটুখানি, অল্প সময়ের জন্য। কার যেন অডিও চালু আছে, অডিওটা একটু মিউট করে দাও। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অল্প সময়ের জন্য তুমি তোমার তরিটা, নৌকাটা একটু কুলে এসে ভিড়াও, তোমার কাছে অনুনয় করি, বিনয় করি, খানিকক্ষণের জন্য তুমি এই পারে আসো। যেও যেথা যেতে চাও, তোমার যেখানে খুশি তুমি চলে যাও, যারে খুশি তারে দাও, যারে খুশি তারে নিয়ে দিয়ে দাও আমার এই সৃষ্টিকর্ম, আমার ফলানো ফসল। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তুমি শুধু একটুখানি হেসে, ক্ষণিক মানে ক্ষণিক, খানিক সময়, একটু সময় হাসি মুখে এই কুলেতে এসে আমার সোনার ধানগুলো তুমি নিয়ে যাও। দেখো, সোনার ধান এমন একটি জিনিস, পরশ পাথর বা সোনার হরিণ, এর পেছনেই কিন্তু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটে চলছি। এর পেছনেই আমাদের ছুটে চলা, নিরন্তর ছুটে চলা। পরশ পাথর সবাই পেতে চায়, কিন্তু সবাই কি সেই পরশ পাথর পায়? সোনার হরিণ সবাই কি পায়? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণ কিন্তু সবাই পায় না। ঠিক আছে, তাই মাঝিকে অনুনয় বিনয় করে বলছে যে তুমি শুধুমাত্র একটুখানি হেসে কুলে আসো, তীরে আসো, এসে আমার সোনার ধানগুলো নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। নৌকার মাঝি সে তীরে এসেছে, নৌকা ভিড়িয়েছে, আমার এই ধানগুলো সমস্ত কিছু একটা একটা করে আটিগুলো আমি নৌকাতে ভরে দিলাম। আর আছে মানে আর নাই, যত ধান ছিল, সৃষ্ট ফসল যত ছিল, সমস্ত কিছু আমি নৌকার মধ্যে ভরে দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এতকাল আমি এই ক্ষেতের মধ্যে যত ফসল ফলিয়েছি, যত ধান কেটেছি, সমস্ত ধান আমি তোমার নৌকাতে তুলে দিয়েছি, আর কোনো ধান নাই। এখন মাঝি, তোমাকে অনুনয় বিনয় করি, তুমি একটু কষ্ট করে আমাকে তোমার নৌকায় তুলে নাও, এটাই তোমার প্রতি আমার অনুরোধ, করুণা করে তুলে নাও। ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখন মাঝি ধানগুলো ভরার পরে দেখছি নৌকাতে আর জায়গা নাই। পৃথিবীর ইতিহাসে, মহাকালের ইতিহাসে ফসলের জায়গা হয়, কিন্তু ফসলের কর্তা যে ফসল ফলিয়েছে তার কোনো জায়গা নাই। আমার কৃষকের কোনো জায়গা হচ্ছে না, ফসল দিয়ে নৌকাটি ভরে গিয়েছে,
শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তরী হবে এখানে। তো আমার ফসল দ্বারা নৌকাটি ভরে গিয়েছে। শ্রাবণ মাসের আকাশে ঘন ঘন মেঘগুলো ঘুরে ফিরছে এই শূন্য নদীর তীরে, মানে নদীর তীরে আর কেউ নেই, নির্জন, একা। পৃথিবীতে আমরা এসেছি একা, যাব একা। এবং নচিকেতার একটা গান শুনেছিলে কিনা তোমরা জানি না, বাকিটা সময় একা থাকার অভিনয়। একলা মানুষ কর্তব্যে, একলা মানুষ পিতায়, একলা মানুষ চিতা, এই ধরনের একটা গান আছে না? বাকিটা সময় একা থাকার অভিনয়, তবেই নাকি একলা চলতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে নাকি একলা চলতে হয়। তো ঠিক সেরকম কৃষকের মতো শূন্য নদীর তীরে কৃষক যেমন একা পড়ে রইল, ঠিক তেমনি ভাবে তোমাকেও আমাকেও কিন্তু শূন্য হাতেই ফিরে যেতে হয় সেই সৃষ্টিকর্তার পানে। তো সেই শূন্য নদীর তীরে একা পড়ে রইলাম, আর আমার যত সৃষ্টিকর্ম ছিল, ধান ছিল, সেগুলোকে নিয়ে, সোনার ফসল ছিল, সেগুলোকে নিয়ে নৌকার মাঝি সে মহাকালের দিকে চলে গেল, আমার দিকে ফিরেও তাকালো না। তো এটাই হচ্ছে এই কবিতাটির বাইরের দৃশ্যকল্প। তো আজকে আমাদের ক্লাসের নির্দিষ্ট সময় শেষ। পরবর্তী ক্লাসে রূপক কবিতা কি, রূপক কি জিনিস, এবং এই কবিতাটির ভেতর